রানার অফের পর ফের জালে আইএসআই এজেন্ট। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে ৩, পাকচর সন্দেহে গ্রেফতার আরো ৩। ধৃত সন্দেহভাজন রশিদুল, নাসিরউদ্দিন ও সফিকুল ভারতীয় মোবাইল সিম পাকিস্তানে পাচারের অভিযোগ। বাংলাদেশেও ভারতের সিম পাচার। অভিযুক্তদের জাল নোট চক্রের সঙ্গেও ধৃতরা জড়িত থাকার সন্দেহ। পাকিস্তানে বসেই তথ্য সংগ্রহের প্রলোভন, বাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলার চেষ্টা। পাকিস্তান ও বাংলাদেশের মোবাইল নম্বর পাচার। পাক জঙ্গিদের মোবাইল নম্বর পাঠায় ধৃত সফিকুল। বাংলাদেশে 2টি ভারতীয় সিম, অর্থাৎ কোথাও যেন এই হানি ট্র্যাপে হাতিয়ার সিম কার্ড। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, পাকিস্তানে বসেই তথ্য সংগ্রহের প্রলোভন দেখানো হতো। দেখা একেবারে যে সিম কার্ডগুলিকে ইতিমধ্যে ট্র্যাক করা গেছে, দেখো 4টি নাম্বার সামনে এসছে এবং সেই সিম কার্ডগুলি এই ভারত থেকেই কালেক্ট করে বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠিয়েছিল এই 3 অভিযুক্ত। এবং যে অভিযোগটা আসছে, বিভিন্ন আর্মি বেস ক্যাম্পকে টার্গেট করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই ফোর্ট উইলিয়ামে এই সিম কার্ডের একটি নাম্বার থেকে একজন সেনা কর্তাকে ফোন করা হয়েছিল এবং তাকে প্রলোভন দেখানো হয়েছিল। সেই বিষয় কিন্তু ফোর্ট উইলিয়ামের তরফ থেকে পুলিশকে জানানো হয়। এবং শুধু ফোর্ট উইলিয়াম নয়, দেশের বিভিন্ন আর্মি বেসে কিন্তু এই নাম্বারগুলো ব্যবহার করেই চলতো এই পাক আইএসআই গুপ্তচর বৃত্তি। এবং আইএসআই যারা শীর্ষ আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে এমনটাই অনুমান। কারণ প্রায় 4 থেকে 5টি মোবাইল নাম্বার, যেগুলোর সিম ইতিমধ্যে এখান থেকে কালেক্ট করে কোচবিহার সীমান্ত লাগোয়া জায়গা থেকে বাংলাদেশে যে একজন হ্যান্ডলার রয়েছে আকবর নামে, তার হাতে পৌঁছে দিয়েছিল এই 3 অভিযুক্ত। এবং সেই হ্যান্ডলারই পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব প্রদেশ পাকিস্তানের, সেখানে বিভিন্ন জায়গায় যারা আইএসআইয়ের সঙ্গে সরাসরি যুক্ত তাদের হাতে এই সিম কার্ড তুলে দিয়েছিল। এবং সেই সিম কার্ড ব্যবহার করে ফোন করেই হানি ট্র্যাপে ফেলার চক্রান্ত, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলার চক্রান্ত করতো এই গুপ্তচরেরা। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই আর্মি বেস ক্যাম্পগুলোকেও কিন্তু এরা টার্গেট করেছিল। এবং যখন ফোর্ট উইলিয়াম থেকে পুলিশকে এই বিষয়টি জানানো হয়, কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু এই সিম কার্ড বা এই মোবাইল নাম্বার ট্র্যাক করা হয়। সেই সূত্র ধরেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে। বা তোমরা জানাবো যে এই যে নেটওয়ার্ক, তা অত্যন্ত দূর পর্যন্ত বিস্তৃত। এর পেছনে বেশ কয়েকজন যুক্ত রয়েছে। তারা কারা, তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর তরফে তল্লাশি অভিযানে চালানো হচ্ছে। এদিকে ধৃত আইএসআই এজেন্ট রশিদুল জাল নোটের এজেন্ট। ধৃত আইএসআই এজেন্ট এই রশিদুল, তার জাল নোটেরও কারবার রয়েছে, জাল নোটের এজেন্ট। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, জঙ্গি যোগে এই জাল নোটের কারবার। দেখো একেবারে এই কারবার কিন্তু 1-2 বছরের নয়। পুলিশ সূত্রে এটা খবর, এই রশিদুল 2023 সাল থেকে 2025 সালে নাজিরবাদ যে বর্ডার সীমান্ত লাগোয়া অঞ্চল রয়েছে, সেই জায়গায় 6 থেকে 7 লক্ষ টাকা জাল নোট পাচার করেছিল। এবং এর আগেও এই রশিদুলের নাম জাল নোট পাচারে জড়িয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই জাল নোট কোথায় তৈরি হতো বা কাদের নির্দেশে তৈরি হতো, এইগুলোর পেছনে আর কারা কারা যুক্ত, ইতিমধ্যে তোমায় জানিয়ে রাখবো। এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি, নেপালে বেশ কয়েকজন পাক গুপ্তচর রয়েছে আইএসআইয়ের সঙ্গে সরাসরি যুক্ত। এরকম বেশ কয়েকজন রয়েছে যারা ইতিমধ্যে এসটিএফ এর স্ক্যানারে রয়েছে। তাদের সঙ্গে জাল নোটের কারবার চলতো। তাহলে উদ্দেশ্য কি ছিল, মোটিভ কি ছিল? অনুমান করা হচ্ছে যে ভারতের অর্থনীতির বাজারে এই জাল নোট ছড়িয়ে দিয়ে কার্যত অর্থনীতি ভেঙে ফেলার কি কোনো রকম তাদের বড়সড় নাশকতার চক ছিল, এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং অন্যদিকে এই রশিদুলের অ্যাকাউন্টেই বাংলাদেশে থাকা পাক গুপ্তচর আকবর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক মারফত 2.5 লক্ষ টাকা ট্রান্সফার করেছিল। এই 2.5 লক্ষ টাকা তাকে কেন দেওয়া হয়েছিল? কোনো নাশকতার ছক, নাকি এই জাল নোট ছাপানোর জন্য যে অর্থ, সেই অর্থের যোগান হিসেবে 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল? এবং বিগত 5-6 বছর ধরে এই জাল নোট ছাপানো এবং সেগুলোকে বাংলাদেশ থেকে শুরু করে পার্শ্ববর্তী অঞ্চল এবং দেশে
মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু রশিদুল বহুদিন ধরে ছড়াচ্ছিল। 2023 থেকে 25 সালে এই রশিদুলের নামও উঠে আসে। সেক্ষেত্রে কারা রয়েছে এর পেছনে, নেপালেও যারা রয়েছে তারা কারা, ইতিমধ্যে গোটা বিষয়টি কিন্তু রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। অর্থাৎ জাল নোটে জঙ্গি জাল, আর এই জঙ্গি জাল কতদূর বিস্তৃত পুরো বিষয়টা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বেশ রৌরব। রানার অফের পর ফের জালে আইএসআই এজেন্ট। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে 3 জন। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে গ্রেফতার রশিদুল। রশিদুলের বাড়ি থেকে 5টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। বেঙ্গালুরু ও দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করত রশিদুল। 1 বছর আগে সাহেবগঞ্জে বাড়িতে ফেরে রশিদুল। বাড়ি থেকে কিছুটা দূরেই বাংলাদেশ সীমান্ত। এসআইআর এ নাম বাদ যায় এই ধৃত আইএসআই এজেন্ট রশিদুল হকের। কবে থেকে নিখোঁজ আপনার? এই বৃহস্পতিবার থেকে ওই বাইক ভ্যাল করবার গেছে, অটোনা নয়ের হাত থেকে তুলে নিয়ে গেছে। আমরা তো জানি না বাড়ির, তাই দেখি এসে গিয়ে বাড়ির খবর দিছি। ছেলের সাথে কোনো দেখাই হয় না, নিখোঁজ। কতগুলো পুলিশ আছে? মানে 18-19 জন। একটা লেডিস এসছে। পুলিশ এসে দেখে আমার বাড়িতে বলে জাল নোট আছে, জাল টাকা আছে, বাড়ি চেকিং করবে। সুকেশ যত ড্রেসিং ফেসিং যত কিছু আসলো বিছনিয়ে পাটি সবুলটি দেখছি। স্যার আধার কার্ড করে আনছি, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করছে। 4:30টার দিকে বাইরে এলো, গাড়িটা খারাপ হয়েছে, গাড়িটা ঠিক করে আনি। 4:30টার দিকে গেছে, 4:45টার দিকে বলে ওকে ধরছে, আমরা জানি না। কিছু লোক এসে বাড়িতে বললো, খবর দিল যে তো আপনার স্বামীকে তুলে নিয়ে গেছে। এই পর্যন্ত খবর তোরা হচ্ছে 1টার দিকে পুলিশ আসছে, এসে বললো যে রশিদুলের বউ কোথায়। আমি বললাম এখানে। ও তোমার ঘর সার্চ করতে। আমি বললাম যে কি কারণে ঘর সার্চ করতেছেন, কেস আছে এরকম করে বললো। কি কেস? কোনো 2 নম্বরই কেস। হয়তো এইরকম করে কেউ ফাঁসাইছে, কিন্তু আমরা আজ পর্যন্ত আমি বিয়ে আসছে থেকে দেখি নাই ও এরকম কাজ করে বা আমাকে কোনোদিনও বলে। কাউকে তুলতে গেলে নোটিশ লাগে, কিন্তু ওকে যে তুললো আমরা তো কেউ জানি না, নোটিশ পাই নাই। বাড়ি সার্চ করতে গেলেও নোটিশ লাগে। ওরা বাড়ি সার্চ করতে এসে ডাইরেক্ট বলতেছে রশিদুলের ঘর কোনটা। রশিদুল তো ভালোই ছিল আর কি। এমন ও কি কাজকর্ম কি করে আর কি? কাজকর্ম কৃষি কাজ, বর্তমান ব্যাঙ্গালোর থেকে যাচ্ছে। হ্যাঁ, আসিয়ে বাড়িতে এখন কৃষি কাজ করে। ওর বিরুদ্ধে পুলিশ যেটা বলছে যে এখান থেকে সিম নিয়ে বাংলাদেশে পাঠাতো, জঙ্গিদের সঙ্গে যুক্ত ছিল। ওটা ফাঁসানো চক্কর। রশিদুলের জন্ম কি এখানেই? এখানে তো জন্ম। এবার ভোট দিয়েছিল কি? হ্যাঁ। কোন পার্টি? এবার ওর ভোটটা মনে হয় ডিলেট হয়ে গেছে। শ্বশুর বাড়িতে ডেরা আইএসআই এজেন্ট শফিকুলের। রশিদুলের বাড়ি থেকে 5টি মোবাইল বাজেয়াপ্ত করেছে এসটিএফ। এদিকে রানার অফের পর ফের জালে 3 আইএসআই এজেন্ট। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে শফিকুল। গোয়াল পুকুরে পাকচর শফিকুল শ্বশুর বাড়িতে। কয়েক বছর আগেই বিয়ে করে শফিকুল। কি কাজ করত জানা নেই, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। সাফিকুল কে হয় আপনার? আমার বর বাংলাদেশ থেকে আসছিল, তারপর আপনাকে বিয়ে করছিল? বলছে যে বাংলাদেশে, তো ওটা আমি বলতে পারবো না। বলছি কালকে রাতে পুলিশ আসছিল বাড়িতে? রাতে আসছিল, নিয়ে দেখাই সাইন টাইন করে নিয়ে গেল। আপনার স্বামীর কি এখানে ভোটার কার্ড আছে? হ্যাঁ, ভোটার কার্ড আছে, ওর কাছে আছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব কিছু আছে। আপনার স্বামীকে যে গ্রেপ্তার করা হলো, এই যে পাকিস্তানে ভারতের সমস্ত তথ্য পাচার করতো, এমনকি জাল নোটের ব্যবসা করতো। না, এটা ভুল কথা। ওই কাজ করে না, ওকে কেউ ফাঁসাইছে। আমি জানি ওই কাজ করে নাই। তাকে দেখেছিলাম দেওনাতে, একটা বিয়েও করেছিল, কিছুদিন যখন ছিল ও, কিন্তু প্রায় 3-4 বছর থেকে আউট। এখন কোথায় থাকতো না থাকতো শুনলাম আজকে যে ধরা গেছে। রাতে নাকি ওকে নিয়েছিল ওর বাড়িতে, ওর বউ বাচ্চা দেখার জন্য। ওরা চিহ্নিত করলো, তারপর আবার শুনলাম যে নিয়ে চলে গেছে। শ্বশুর বাড়িটা কোথায়? দেওনা। কি নাম যাকে ধরেছে? শফিকুল। ও মানে আটাং পাটাং এদিকে ওদিকে ঘুরতে ফিরতেই থাকতো। কাজকর্ম কি করতো না করতো সেগুলো আমরা জানতাম না। এমনি আসল বাড়ি কোথায়? আসল বাড়ি সম্বন্ধে আমি জানি না। এখন শুনলাম যে বাংলাদেশ বাড়ি। চাইছি ও যদি মানে বিদেশি হয় তো ওর শাস্তি হোক।
আমাদের কাছে যেটুকু খবর আসলো, পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামনা থেকে আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চল আছে পুকুরিয়া, তারই একটা গ্রাম গ্রামনা থেকে STF গ্রেপ্তার করেছে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে। দেখুন, এটা তো পশ্চিমবঙ্গবাসী বিগত 15 বছর থেকেই আতঙ্কের মধ্যেই আছে যে এরকম গুপ্তচর, এরকম আতঙ্কবাদীরা কোথায় কোথায় আরও ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কোন কোনায় কোনায় লুকিয়ে আছে। কিন্তু এর জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই এরকম পাকিস্তানি গুপ্তচর এবং আতঙ্কবাদীরা কোনায় কোনায় ধরা পড়েছে। এই রানার ওফের পর 3 ISI এজেন্ট STF এর জালে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের 2 মন্ত্রী তাপস রায় এবং অর্জুন সিং এর সঙ্গে। তারা কি বলছেন শুনুন। পশ্চিম বাংলা হলো সেফ জায়গা করে রেখেছিল পুরনো সরকার। এখানে জিহাদিদের সংগঠন সক্রিয় ছিল, খারিজি মাদ্রাসা বর্ডার এলাকা সক্রিয় ছিল। তার জন্য ওরা সাহস পেয়ে এই জায়গাটাকে সেফ জায়গা বানিয়ে নিয়েছিল। আমাদের পুলিশ সেন্ট্রাল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিতভাবে খুব ভালো একটা আগামী দিন। প্রতিদিনই জঙ্গিদের নেতা জঙ্গিরা অ্যারেস্টেড হচ্ছে। আবার এই ভারতবর্ষের কোনো কোনো প্রান্তে যে ওই টুকরে টুকরে গ্যাং ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও উঠছে। তো সুতরাং এই ওমর খালিদ কে, ইয়াসিন আকিল কে, তাদেরকে মুক্তি দেওয়ার কথা যারা স্লোগান দেয় তাদের মুক্তির জন্য, আর যাই হোক তারা ভারতীয় নয়, ভারতবর্ষের বন্ধু নয়, ভারতবর্ষের নাগরিক নয়, ভারতবর্ষের ভালো তারা চায় না। এটাই তো আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিফোর আস। আমরা যারা ভারত মাতার সুসন্তান তাদের সামনে, রাষ্ট্রবাদীদের সামনে, জাতীয়তাবাদীদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ওই শক্তিকে পরাস্ত করতে হবে। পাক জঙ্গি যোগে জালে বাঙালি যুবক। বেঙ্গালুরু থেকে ধৃত বাদুড়িয়ার আসাফুল মল্লিক। পাক জঙ্গি যোগে গ্রেফতার বাঙালি যুবক। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে বাদুড়িয়ার আসাফুল মল্লিককে। বছর দেড়েক আগে বেঙ্গালুরুতে আসাফুল মল্লিক। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কিভাবে জালে এই আসাফুল? দেখো, এই আসাফুল বাদুড়িয়ার নোয়াপাড়ায় যার বাড়ি, সে গত 1.5 বছর আগে ব্যাঙ্গালোরে গিয়েছিল কাজের সূত্রে। সে ব্যাঙ্গালোরে গিয়েছিল। সে তার পরিবারকে যেটা বলেছিল বা তার পরিবার যেটা জানে যে সেখানে ব্যাঙ্গালোরে সে সিকিউরিটি গার্ডের কাজ করে। এবং গত কয়েকদিন আগেই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই আসাফুল মল্লিককে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার কাছে কিন্তু বিভিন্ন রকমের তথ্য পাওয়া গেছে। যেমন তার কাছে বিদেশ থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকতো এবং তার সঙ্গে সরাসরি জঙ্গিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে তাদের সঙ্গে কথা হতো। এরকম একাধিক তথ্য কিন্তু গোয়েন্দা সংস্থারা পেয়েছে। এবং তারপরে কিন্তু তার বাবাকে, বাদুড়িয়ায় যে তার বাবা বাদুড়িয়া থাকতো, তাকে বাবাকে খবর দেওয়া হয়। তার বাবা যখন সেখানে যায়, তার বাবাকে এবং আসাফুলকে সামনাসামনি রেখে তাদের দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে কিন্তু অনেক রকম তথ্য কিন্তু গোয়েন্দা সংস্থার হাতে উঠিয়ে রেখেছে এবং যেগুলো নিয়ে কিন্তু গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, এই আসাফুল মল্লিকের কাছ থেকে কিন্তু আরো বেশ কয়েকজনের নামও কিন্তু গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে, যাদের খোঁজে গোয়েন্দা সংস্থা তল্লাশি করছে। এবং এই আসাফুল মল্লিক কিন্তু এই যে বাদুড়িয়ার নোয়াপাড়ায় বাড়ি, এই এলাকায় কিন্তু তার কিন্তু যে ভাবমূর্তি সেটা কিন্তু যথেষ্ট ভালো। তার কারণ সে পড়াশোনায় খুব ভালো ছিল। সে গোবরডাঙ্গা কলেজ থেকে সে বিএ পাস করার পরে সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল, কিন্তু চাকরি না পাওয়ার পরে সে কাজের জন্য ব্যাঙ্গালোরে চলে যায়। এবং তারপরে কিন্তু 1.5 বছর আগে সে ব্যাঙ্গালোরে যাওয়ার পরে তার বাড়িতে জানিয়েছিল যে সে সিকিউরিটি গার্ডের কাজ করে এবং তার বাড়ির লোক কিন্তু সেটাই জানতো যে সে সিকিউরিটি গার্ডের কাজ করে। এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে গত 4 থেকে 5 মাস আগেও কিন্তু ব্যাঙ্গালোর পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করে, আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু সঠিক কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি তার বিরুদ্ধে। অর্থাৎ ধৃত আসাফুলের সঙ্গে তেহরিকি তালিবানের যোগ এবং আফগানিস্তান যাওয়ার পরিকল্পনাও ছিল ধৃতের। বেশ, ব্যাঙ্গালোরে টাটা কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনিনি। জানতে পেরেছি ওখানে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার। টাটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করতো। কোথায়? ব্যাঙ্গালোরে। পুলিশ এসেছিল আপনাদের এই বাড়িতে?
আপনার ছেলে আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টে মানে ভিসা অ্যাপ্লাই করেছিল কেন? আফগানের ভিসা করি। আপনার ছেলে পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট আছে। গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে, বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে, চাকরি হয়নি বলে তারপরে ও সিকিউরিটি গার্ডের কাছে গেছে। হ্যাঁ, তো ওখানে ওর সঙ্গে কি আপনার বাড়িতে কেউ আসতো, অচেনা লোকজন কেউ আপনার বাড়িতে? না না, কেউ কোনোদিন আসেনি না। হ্যাঁ, যেটা সাসপেক্ট করছে যে ও একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এইভাবে ধরেছে, আপনি কি বলবেন? কোনোদিন যুক্ত থাকতো না আমার ছেলে, কেননা 24 সালে যে একটা স্টুডেন্ট মানে চাকরির পরীক্ষা দিয়েছে, ওরা কোরআনে গেছে, পাশ করেছে, সেখানে ওর চাকরি হয়নি, মনের কষ্ট। তাহলে পুলিশ ধরলো কেন ওকে? ও কি ডিসপুট পেয়েছে তা আমি কি জানি বলো? বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না গ্রামের। আপনারা আশেপাশে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাগজোলা, বাদুরিয়া থানা সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কিরকম ছেলে, ওর বাবা মা কেরাম কিংবা ও কেরাম, বলবে ওর মতন ছেলে হয় না। একটা মানুষের মানে মুখের মানে সামনের দিক ফিরে পর্যন্ত তাকায় না, এরা সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকে। আমরা দেখেছি ও কোনো হতেই পারে না, কিন্তু ওরা যদি ধরে সেটা আমরা মানে বলতে পারবো না। এই শুনেছি যে ও কোম্পানিতে কাজ করতো সিকিউরিটি, সেখান থেকে ওর মানে পুলিশই তুলে নিয়ে গেছে, এটা আমরা শুনেছি। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইকেল হোসেনের বাড়িতে সোনা, আনুমানিক 500 গ্রাম সোনা উদ্ধার। টুলু মণ্ডল যোগে সাইকেলের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে সোনা। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, জানার চেষ্টা করবো। ইন্দ্রজিৎ, এখনো কি তল্লাশি অভিযান চলছে? কি উদ্ধার হলো এখনো পর্যন্ত? দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরে যে রবীন্দ্র বিথি বাইপাস রয়েছে, সেই বাইপাসের উপরেই কিন্তু এই যে আবাসন যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি, আমি একটু ছবিটা দেখিয়ে রাখার জন্য বলবো যে আবাসন, এই আবাসনের 3rd ফ্লোরে হচ্ছে সাইকেল হোসেনের ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাটেই কার্যত এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে। কালকে রাত থেকে এখনো সন্ধে হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলছে এসটিএফ এবং বীরভূম জেলা পুলিশের। মূলত আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, সেখান থেকে 500 গ্রামের কাছাকাছি সোনা এবং নগদ বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। সেই নথিগুলির মধ্যে কি রয়েছে না, বিভিন্ন জায়গা জমির দলিল রয়েছে। বিশেষ করে শুধু বীরভূম জেলাতেই কিন্তু এই জমি জায়গার দলিল কিন্তু সীমাবদ্ধ নয়, বীরভূম জেলার বাইরেও বিভিন্ন জায়গায় জমি দলিলগুলি রয়েছে, এবং সেই সমস্ত জিনিসগুলি সিজ করা হবে এমনটাই কিন্তু খবর রয়েছে। পাশাপাশি যেটা বলে রাখবো, ওই ফ্ল্যাটে কিন্তু এখনো পর্যন্ত সাইকেল হোসেন তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। আমি আর একটা ছবিটা দেখিয়ে রাখার জন্য বলবো যে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছেন এই সাইকেল হোসেনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু তিনি এসে উপস্থিত হচ্ছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস এই ফ্ল্যাটে উপস্থিত হয়েছে। মূলত যেটা বলে রাখার বিষয়, সাইকেল হোসেন ছাড়াও এখানে কিন্তু সাইকেল হোসেনের মূল যে যোগ, সেটা হচ্ছে টুলু মণ্ডলের যোগ থেকেই কিন্তু এটা আসছে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ টুলু মণ্ডলের যে শ্যালক, তাদের বাড়িতে যেমন তল্লাশি চলেছে, ঠিক তেমনই অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইকেল হোসেন, তার বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে। অর্থাৎ যে 3rd ফ্লোর, সেই 3rd ফ্লোরের দিকে কিন্তু বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু যাচ্ছেন, এবং সেখানে গিয়ে যে সমস্ত জিনিস এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে, যেমন আর্থিক নগদ টাকা রয়েছে, সোনা রয়েছে, এছাড়াও একাধিক। দেখো, যেটা বলে রাখবো যে অতিরিক্ত পুলিশ সুপার তিনি যেমন ওপরে চলে গেলেন ইতিমধ্যে, যে 3rd ফ্লোর, সেই 3rd ফ্লোরের কথা বলেছিলাম আমরা, সেই 3rd ফ্লোরে কিন্তু তারা চলে গেলেন, এবং চলে যাওয়ার পরপরই তারা কিন্তু যে সমস্ত নথি, যেটা আমি বারবার বলছিলাম যে নথি, কি নথি না জমি জায়গার দলিল, সেই জমি জায়গার দলিল শুধু বীরভূম জেলায় সীমাবদ্ধ নয়, বীরভূম জেলার বাইরেও সেই সমস্ত দলিল রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর। এছাড়াও নগদ টাকাও কিন্তু উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ, এমনটাই কিন্তু খবর রয়েছে এই আবাসন থেকে। ইন্দ্রজিৎ, তুমি যেমনটা দেখাচ্ছিলে কিছুক্ষণ আগে, আধিকারিকরা তারা আরো এলেন এবং একই সঙ্গে জানার চেষ্টা করবো শুধু কি সোনা উদ্ধার নাকি নথি, টাকা, এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে, এবং পরিমাণটা এখনো পর্যন্ত যা তথ্য, আনুমানিক 500 গ্রাম সোনা উদ্ধার। সাইকেল হোসেনকে সঙ্গে নিয়েই কি তল্লাশি? তো
সাইকেল হোসেন কিন্তু এই মুহূর্তে ফ্ল্যাটে উপস্থিত রয়েছেন, অর্থাৎ তার সামনেই কিন্তু যে সমস্ত তল্লাশি সেগুলি কিন্তু করা হচ্ছে। পাশাপাশি যেটা বলে রাখবো যে সাইকেল হোসেনের ফ্ল্যাট থেকে আমরা যেটা যিনি স্বর্ণকার এসেছিলেন তার কাছ থেকে যেটুকু আমরা জানতে পেরেছি 500 গ্রামের বেশি বা কম কিছু একটা সোনা রয়েছে, এছাড়াও নগদ কিন্তু টাকা রয়েছে। যদিও সেটা কতটা পরিমাণ সেটা এখনো বোঝা যাচ্ছে না, কারণ সেটা পুলিশ আধিকারিক যারা ভেতরে রয়েছেন তারা সেটা কাউন্টিং করছেন এখনো পর্যন্ত। কিন্তু নগদ টাকা হয়েছে সব থেকে বেশি উদ্ধার হয়েছে জমি জায়গা দলিল। এই জমি জায়গা বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিভিন্ন যে বড় বড় জায়গা, বড় বড় রাস্তার ধার রয়েছে বীরভূম জেলায়, যে সমস্ত একদম অগ্নিমূল্য জায়গাগুলো, সেই সমস্ত জায়গার দলিল যেমন পাওয়া গেছে, ঠিক তেমনই বীরভূম জেলার বাইরেও বেশ কিছু জায়গার জমি জায়গার দলিল কিন্তু পাওয়া গেছে, এমনটাই কিন্তু খবর রয়েছে বীরভূম জেলা পুলিশ সূত্র মারফত। ওকে, নজর রাখো। যে ছবি আপনারা দেখছেন, সাইকেল হোসেনকে সঙ্গে নিয়েই তার ফ্ল্যাটে তল্লাশি। এখনো পর্যন্ত আনুমানিক 500 গ্রাম সোনা উদ্ধার, প্রচুর পরিমাণে জমির দলিল উদ্ধার এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। টুলু মণ্ডল যোগেই সাইকেলের বাড়িতে তল্লাশি।